আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পদ্মা ফররুক আহমেদ, তার মানে আমরা যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখতেছিলাম যে বিপ্লব এই বইটির সাথে যে কোর্সের যে ভিডিওগুলো আমরা বানাচ্ছিলাম, তৈরি করতেছিলাম বা তোমরা দেখতেছিলে, তো তার সেই ধারাবাহিকতার আজকের ক্লাস হচ্ছে পদ্মা। তো পদ্মার এই ভিডিওটা অল্পতেই শেষ হয়ে যাবে, কারণ টপিকটা খুব ছোট। তাহলে অল্প একটু পড়া আমরা কেন ফেলে রাখবো? যেহেতু অল্প একটু পড়লে আমাদের একটা টপিক শেষ হয়ে যাচ্ছে, প্রশ্ন এখান থেকে যদি আসে, আর যেহেতু ফুল সিলেবাসের নতুন একটা টপিক, বিগত সময়গুলোতে এটা ছিলই না, সুতরাং কোনো গাইড নোটগুলোর মধ্যেও এই টপিক নিয়ে আলোচনা পাওয়া যায় না, যার ফলে নতুন সিলেবাসে এটার গুরুত্ব কিন্তু বেড়েই চলেছে। তো এটাতে আমরা কি আলোচনা করব? এটাতে আমরা বেসিক তো পড়বই, যেমন কবি পরিচিতি জানবো, উৎস ছন্দ, অন্যান্য যেগুলো যেভাবে পড়েছি সেইভাবেও এটাও তা সেই অনুযায়ী পড়বো। তারপর হচ্ছে থাকবে মূল কবিতাটা, যেটা আমরা প্রতি লাইনে লাইনে ব্যাখ্যা আলোচনা করব, যে কোন লাইন দিয়ে কি বোঝানো হয়েছে, ঠিক আছে, কোনটার শব্দ অর্থ কী। তারপর হচ্ছে সুন্দর একটা নোট আছে আমাদের, এই নোটটার মাধ্যমে কিভাবে করে প্রশ্ন আসবে, তারপর এলোমেলো জিনিসগুলো কিভাবে করে সাজানো, ওই জিনিসটা কয়বার বলা হয়েছে, এই জিনিসটা আসলে পরে ধাপে ধাপে কীভাবে উত্তরগুলো করব। তো এই সুন্দর করে আমাদের একটা নোট আছে, দুইটা বিষয়ের পার্থক্য কী করা হয়েছে, শব্দার্থগুলো। আচ্ছা, তাহলে শব্দার্থ পর্যন্ত পড়াবো, এরপরে সাহিত্য খুঁজি ব্যাকরণ এটা পড়াবো না, আমাদের নোটের সাথে আছে। এরপর হচ্ছে ধারাবাহিকভাবে এমসিকিউ সিকিউ থাকবে, তো সেটা তো তোমরা নিজেরা পড়ে নিবে। তবে এই ভিডিওর কিন্তু আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমাদের দেখিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা কীভাবে আসে আর সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কিভাবে করে করতে হবে। তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাদের মেধা কি বলে রিজিক বাড়িয়ে দেন, কিংবা মেধা শক্তি বৃদ্ধি করুন। ওকে, প্রথমে কবি পরিচিতি। কবি হচ্ছে ফররুক আহমদ। ফররুক আহমদকে, ফররুক আহমদ হচ্ছে আমাদের রেনেসার কবি, মুসলিম জাগরণের, দেখো তার কিন্তু ছদ্মনাম নয়, উপাধি আছে মুসলিম রেনেসার কবি। মুসলিম রেনেসার নাম মানে কি? রেনেসা কি? রেনেসা মানে হচ্ছে বিপ্লব, নতুনভাবে জাগরণ, হঠাৎ করে মানুষ ঝিমিয়ে পড়ে, এরপর হঠাৎ করে সবার মধ্যে উপলব্ধি হয় যে আমাদের জাগতে হবে। তো এই মুসলিম রেনেসা, মুসলমানদেরকে জাগিয়ে তোলা। কারণ আমাদের সমাজে দীর্ঘদিন ধরে কোনো মুসলিম সাহিত্যিক ছিল না, যত সাহিত্যিক আমরা দেখবা সব ছিল হিন্দু। ওই রবীন্দ্রনাথ বলো, ওই কাজী নজরুল বলো, রবীন্দ্রনাথ বলো, মাইকেল, শরৎচন্দ্র, যা কিছু বলো, ওই সবাই হিন্দু কবিরাই ছিলেন। তো মুসলমানদের কবিদের মধ্যে, মুসলিম লেখকদের মধ্যে মুসলিম সাহিত্যকে এগিয়ে আনার জন্য যেই লেখক ব্যাপক ভূমিকা পালন করে সে হচ্ছে মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদ। এই জন্য দেখবা কোন সরকার আসলে মুসলমানদের প্রীতি আর কোনটা মুসলমানদের প্রীতি নেই, এটা কিন্তু বোঝা যায়। আওয়ামী লীগের আমলে কিন্তু ফররুক আহমেদের কোনো কবিতা পড়ানো হয় নাই, সেটা কিছুতেই রাখতো না। তো আবার দেখো, নতুন সরকার বদলানোর পরেই নতুন যে আমাদের মধ্যে একটা আবার একটা মুসলমানদের যে রেনেসার বিপ্লব হওয়া, তাদের মতো এর যে আধিক্য দেখানো, সেটা কিন্তু আবার শুরু হয়ে গেছে। এই জন্য দেখো আবার কিন্তু ফররুক আহমেদ আবার ফিরত আসছে। তো এই জন্য এটা জানিয়ে রাখলাম যে মানে ফররুক আহমেদের সাথে যে সরকারদের সাথে একটা বিরোধ ছিল। জন্ম জন্ম হচ্ছে 1918 খ্রিস্টাব্দে, তার মানে বুঝতে পারতেছো অনেক থেকে অনেক বছর আগের কবি। 1818 মানে সুকান্তর জন্ম হচ্ছিল 1924, তার মানে তিনি সুকান্তের থেকেও বড়। আবার যদি অন্যান্য কোন লেখক বলো, তুমি একটু মনে করার চেষ্টা করো, যখনই কোন লেখকের নাম আর সাল আসবে তখনই তুমি খেয়াল করার চেষ্টা করো তুমি কয়জন লেখকের জন্মসালটা জানো, জেনে একটু আটপিস করে একটু বোঝার চেষ্টা করবা। এভাবে করে পড়লে দেখবা তোমার লেখকের সালগুলো মনে থাকবে। তো দেখো তো তোমরা কয়টা লেখকের সাল মনে করতে পারতেছো? যেমন আমি মনে করতে পারতেছি 1903-এ জসিমউদ্দিন, 1908-এ হচ্ছে মানিক, 1911-তে সুফিয়া কামাল, এরপরে 1920-এ আছে বঙ্গবন্ধু, মানে শেখ মুজিব। 1918-তে যদি আমি পাই, এই তাকেই পাচ্ছি। হ্যাঁ, একটা আছে 1918-তে, সেটা হচ্ছে সিকান্দার আবু জাফর, তোমাদের যে নাটকের লেখক। তো যাই হোক, আমরা পেলাম 1918 খ্রিস্টাব্দে তিনি মাগুরায় জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ হাতেম আলী, তো তার পিতার নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কর্মজীবন, তিনি বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন, ঠিক আছে। শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে তিনি চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতার স্টাফ রাইটার হিসেবে, অর্থাৎ স্টাফ বেতারের যে বিভিন্ন খবর টবর পড়তে হতো কিংবা যা কার্যক্রমগুলো চালাতে হতো, যে অনুষ্ঠানগুলো করতে হতো, সেখানকার রাইটার হিসাবে, লেখক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন। পুরস্কাররা সম্মাননা যদি বলি, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার এবং মরণোত্তর 21 পদক ভূষিত হয়েছেন। তার মানে যেই যত বিরোধিতা করুক না কেন, বাংলাদেশের সবচেয়ে দামি দামি যে পুরস্কারগুলো সবগুলো তিনি পেয়েছেন, অর্থাৎ বাংলা একাডেমি পুরস্কার, এরপর 21 পদক, দুইটা তো পেয়েছেনই, ফলে এক্সট্রা হিসাবে ইউনেস্কো পুরস্কার, এটা আবার ইন্টারন্যাশনাল পর্যায়ে, সেই পুরস্কারটাও পেয়েছে। বিশেষ অবদান যদি বলি, ওই যে মুসলিমকে
এগিয়ে নেওয়াই তার বিশেষ অবদান। তিনি বাংলা কাব্যজগতের সর্বাধিক সনেট রচয়িতা। তার মানে যদি বলা হয় বাংলার সনেটের আবিষ্কারক, সনেটের জনক কিংবা সনেটের প্রবর্তক বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কারণ তোমরা তো জানো যে সনেট বললে তোমাদের মাথায় একটা নাম ঢুকে, একটা নাম বারো মনে পড়তে থাকে, ঠিক না? কিন্তু এখানে দেখলাম যে না, সর্বাধিক সনেট রচয়িতা হচ্ছে এই আমাদের কি নাম, এই ফরুক আহমেদ। তার কবিতায় বাংলার অধপতিত মুসলিম কি সমাজে পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। তার আমলেই যে বাংলার যে অধপতিত মানে মুসলিম সমাজ প্রায় পড়ে গেছে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, সেখান থেকে তিনি উঠিয়ে নতুন একটা মুসলমানদেরকে স্বপ্ন দেখানো বা বাঁচিয়ে তোলা, এই কাজটা তিনি করেছেন। ঠিক আছে। তারপর যদি দেখি মৃত্যু, 1974 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। 74-এ কবে? 74-এ আর অনেক লেখকই মারা গেছে। জসিমউদ্দিনও 74-এ মারা গেছে। এবার সাহিত্যকর্ম যদি বলি, সাহিত্যকর্ম, একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। তার মানে তিনি তো কবিতার জন্যই বিখ্যাত ছিলেন, তবে তিনি প্রখ্যাত বাংলাদেশি কবি। শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার বাহক। তিনি ইসলামী ভাবধারা, অর্থাৎ কবিতা তো অনেকেই লিখেছেন, কিন্তু তার কবিতার মধ্যে ইসলামকে কীভাবে জাগ্রত করা যায়, মুসলিম ধর্মটাকে কিভাবে একটু মহত্ব বাড়িয়ে দেখানো যায়, তিনি এই কাজটা তিনি করতেন। হলেও তার কবিতা প্রকরণ কৌশল, শব্দচয়ন এবং বাক প্রতিমার অন্য বৈশিষ্ট্য সমুজ্জ্বল। অর্থাৎ শুধুমাত্র মুসলমানদের করার জন্য এটা অনেক সময় লেমও হয়ে যায়, তিনি কিন্তু লেম করেন নাই, অর্থাৎ মানে এত ফালতুভাবে লেখেন নাই। তার লেখার মধ্যে মনে হচ্ছে তিনি তো অন্য বিষয়গুলো নিয়েও লিখতেন, অনেক উচ্চমানের লিখতে পারতেন। ঠিক আছে, অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলো খুব একটু আলাদা আলাদা, একটু ইউনিক টাইপেরই ছিল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তার জন্ম কত? সেই 1918-তে। সেই সাধারণত ওই সময়ের লেখকদের মধ্যে একটু পশ্চাৎপদতা বা একটু কঠিন কঠিন শব্দ ব্যবহার করার একটা প্রাধান্য ছিল, কিন্তু তিনি না, তিনি কিন্তু একেবারে আধুনিক কবিদের মতন, যে আল মাহমুদ, তারপর হচ্ছে শামসুর রহমান, এই আধুনিক কবিদের মতনই তার মধ্যে এই কি বলা যায় লক্ষণগুলো সব ছিল। তার কবিতা রোমান্টিকতা থেকে আধুনিকতা উত্তরণের ধারাবাহিক পরিস্ফুট, অর্থাৎ একটা রোমান্টিক যে যুগ ছিল সেখান থেকে তিনি আরও আধুনিক হয়েছেন। সাত সাগরের মাঝি, এইটা নাম মনে রেখো, সাত সাগরের মাঝি, এই নামটা মনে রাখলে পরে, আসলে পরে কিছুতেই ভুল করা যাবে না। সাত সাগরের মাঝি কে লিখেছেন? সাত সাগরের মাঝি লিখেছেন ফরুক আহমেদ। কাব্যগ্রন্থে যে তিনি কাব্য ভাষা সৃষ্টি করেছেন তার স্বতন্ত্র, এবং এই গ্রন্থে তার এক অমর সৃষ্টি। বাংলা সাহিত্যের যে ফরুক আহমেদের নাম নিতে হয় এই সাত সাগরের মাঝির জন্য, কারণ সাত সাগরের মাঝি এই লেখাটা মানে বইয়ের মধ্যে তিনি যে কবিতার লেখাটা স্টাইল করছে, এই স্টাইলটা একটা নতুন স্টাইল হয়েছে। অন্যান্য অনেক কিছু তুমি পড়েছো, জেনেছো, কিন্তু তার একটা নতুন ধারা তিনি সৃষ্টি করেছেন। তার ধারা কেউ অনুসরণ করতেও পারে, না করলেও চলবে, কিন্তু এটা যে ইউনিক, এটা যে আগে পরে কেউ ব্যবহার করেননি, এটা তার ওই বই থেকে বোঝা যায়। তো দেখি তার কাব্যগ্রন্থ দেখি। দেখো তিনি কিন্তু ওই নাটক, গল্প, প্রবন্ধ, উপন্যাস এগুলো লেখেন নেই। দেখছো লেখছে, শিশুতোষ লিখছেন, বাচ্চাদের জন্য বই লিখছেন, কিন্তু দেখছো নাটক, প্রবন্ধ, গল্প এগুলো কিচ্ছু তিনি লেখেন নাই। তিনি যা লিখেছেন সেটা কি? কাব্যগ্রন্থ, নাট্যকাব্য, কাব্যকাহিনী, সনেট, অর্থাৎ যা কিছু সব কবিতা 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 কবিতা। তার মানে তিনি ছিলেন ডিরেক্ট কবি। কারণ তোমরা তো অনেক কিছু দেখেছো, কেউ কেউ লেখক থাকে, তার কিছু কবিতা হয়তো বিখ্যাত হয়ে যায়, কিন্তু তিনি লেখক না, কবি, অর্থাৎ শুধু কবিতাতেই তাই তিনি পারদর্শী ছিলেন, তার নাটক উপন্যাস আমরা দেখতে পাই না। তো কাব্যগ্রন্থ লেখেন সিরাজাম মুনিরা, কাফেলা, সাত সাগরের মাঝি। আচ্ছা, আমি মাত্র যেটা বললাম সে শুধুমাত্র কবি আর লেখক না, এটা জেনে লাভ হয় কি? এটা জেনে লাভ হয় যখন কোনো এমসিকিউ আসবে, নিচের এটি কোনটি কাব্যগ্রন্থ, এটা কোন লেখক, এটা এই উপন্যাসটি কোন লেখক লিখেছে, এইগুলো যখন আসে তখন ধরতে খুব সহজ হয়ে যায়। এই লেখক তো কবি ছিলেন, সে উপন্যাস লেখক কই থেকে? এই লেখকের বইগুলো সব তো ছিল কবিতার বই, এটা গল্পের বই হয় কিভাবে? এই ধরনটা বুঝার জন্যই তোমাদের সহায়তা করবে। তো তার কাব্যগ্রন্থ সিরাজাম মুনিরা, খেয়াল করছো আরবি আরবি শব্দ, কিন্তু যেহেতু তিনি মুসলিম ভাবধারা বিশ্বাসী ছিলেন, তা তার বইয়ের নাম ছিল সিরাজাম মুনিরা। এই প্রশ্ন বিশেষের প্রশ্ন এসেছে। কাফেলা, এটা তার কি বই। সাত সাগরের মাঝি, যেটা মাত্র বললাম, দেখছো এইখান থেকে বিগত অনেক 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 জায়গায় অনেকভাবে এইখান থেকে প্রশ্ন এসেছে। এরপর কাব্যনাট্য, নৌফেল ও হাতেম, এখান থেকেও কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে। হাতেম তাই, এটাও তার কাহিনী কাব্য, অর্থাৎ কাহিনী লিখতে লিখতে, কাহিনী বর্ণনা করতে করতে একটা কবিতার আকার ধারণ করেছেন, এটাও কি হাতেম তাই। আচ্ছা,
এরপর সনেট সংকলন, এটা হচ্ছে কি মুহূর্তের কবিতা। ঠিক আছে, ওকে, আমরা এগুলো সব দেখলাম। শিশুতোষ গল্প, পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, সরার আসর, অনেক কিছু তিনি লিখেছেন। আচ্ছা, তারপরে হ্যাঁ শেষ, তাহলে আমরা কবি পরিচিতিটা পড়ে ফেললাম। এখন কবিতাটা পড়ার জন্য যা যা জানা আবশ্যক, কবিতাটা শুরু করার আগে কবিতার সঙ্গে যে যে জিনিসগুলো আমরা জেনে নিতে হয়। প্রথমে হচ্ছে উৎস, এটা কোত্থেকে নেওয়া হয়েছে। ওই যে দেখলাম তার বিখ্যাত বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে। কাব্যগ্রন্থ দেখলামই তো মাত্র তিনটা, সিরাজা মুনিরা, কাফেলা আর সাত সাগরের মাঝি। তবে এই কবিতাটা নেওয়া হয়েছে কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে। কাফেলা কাব্যটি 60টি সনেটের সমন্বয়ে রচিত। তার মানে এই বইটার মধ্যে কয়টা সনেট রয়েছে? মাত্র 60টা সনেট রয়েছে। 60টা সনেট দিয়ে তিনি একটা কবিতার বই করে ফেলেছেন। তো এবার সে ছন্দ, কবিতাটির অক্ষরবিদ্যা। আসলে সাধারণত সনেট তো একটা ফরম্যাটের নাম, কিন্তু ছন্দের যে আলোচনা সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তোমরা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এইটা কি জিনিস এটা বোঝার জন্য আশা করি বুঝে ফেলেছো। কারণ আমাদের উপর দিকে কিন্তু প্রথম যে ক্লাস, যে এক নজরে পুরো গদ্য, এক নজরে সম্পূর্ণ পদ্য, এই যে টপিক যে রেখেছিলাম সেই টপিকে ঢুকে দেখো যে আমাদের কিন্তু এর উপর একটা বিস্তারিত ক্লাস আছে, যে ছন্দ কিভাবে চিনব, ছন্দ কত প্রকার, কি কি, তোমাদের গদ্যে তোমাদের যে কবিতাগুলো আছে এর মধ্যে কোনটা কোন ছন্দে রচিত, প্রশ্ন আসলে কীভাবে লিখবা, কোন একটা কৌশল, কোন কৌশলে মনে রাখা যায়, সেগুলো সব আলোচনা করেছি। তো এই জন্য এই ক্লাসে এটা আলোচনা করতে গিয়ে বুঝবাও না, লাভও নাই, সময় নষ্ট কিছু করতে চাচ্ছি না। তো চতুর্দশপদী সনেট মানে তো বাংলার নাম দিচ্ছে চতুর্দশপদী, মানে 14টা পদ নিয়ে লেখা, এই তাই। তো যাই হোক, 3 পংক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষে 2টি পংক্তিযুক্ত 1টি স্তবককে কবিতাটি বিন্যস্ত। প্রতি পংক্তিতে রয়েছে 18টা মাত্রা। কবিতাটি মিল বিন্যাস। মিল বিন্যাস ক খ ক, খ গ ক, খ খ গ, খ উম ঘ উম উ। কিছু বুঝছো? হয়তো বুঝো নাই। আমরা এখানে এটাও যখন বুঝো নাই, বাকি এখানে যা যা আছে সেটা হয়তো বুঝো নাই। 3 পংক্তিযুক্ত 4টি স্তবক, মানে 3টা করে লাইন, এরকম 4টা স্তবক, তা 3 4 12। শেষে 2টি পংক্তিযুক্ত 1টি স্তবক, 12-র পরে আরও 2টা 14 হয়ে যায়। হ্যাঁ 14 হয়েছে বিন্যস্ত। প্রতি পংক্তিতে রয়েছে 18 মাত্রা। আমি পুরো কথাটাই, তাহলে 3টা জিনিস এখানে তুমি কি কি বুঝো নাই? পংক্তি, স্তবক, তারপর হচ্ছে 14টা লাইন, এরপর হচ্ছে লাস্টের যে মাত্রা, আর হচ্ছে ক খ গ গ উ। এই অনেকগুলো জিনিসই বুঝো নাই, সবটাই আমরা বুঝিয়ে দিচ্ছি তোমাকে কবিতা দেখিয়ে। ঠিক আছে, কবিতা দেখিয়ে বুঝিয়ে দিব। এই যে কবিতার মধ্যেই সবগুলো জিনিসই আছে। এই যে এই পাশে ক খ ক বলতে কি বোঝানো হয়েছে, এরপর লাইন কয়টা, এগুলো সব কবিতা দেখিয়ে আমরা বুঝিয়ে দিব। এখন এই আলোচনার শিলা ধরে শেষ করে যাই। বিষয়বস্তু কি? এই পদ্মা নদী নামের মধ্যে কিন্তু তোমার পরিচয়টা পেয়ে যাচ্ছ। পদ্মা নদী হচ্ছে, পদ্মা নদীর 2টা রূপ প্রকাশিত হয়েছে। আমরা জানি পদ্মা নদীর 2টা রূপ, একটা ভয়ঙ্কর রূপ, পদ্মা নদী একবার ভয় হলে সেই ভেঙে চুরে সব তছনছ করে দেয়। আর একটা হচ্ছে পদ্মা নদীর শান্ত রূপ বা উপকারী রূপ, কল্যাণময় রূপ। সে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ফসল উত্তোলনে, ফসল ফলানোতে সহায়তা করে শস্য শ্যামলা রেখেছে। তো 2টার দিকই এই কবিতার মধ্যে আলোচনা হয়েছে। শিখন ফল কি শিখবো আমরা? পদ্মা নদীর সম্পর্কে জানতে পারবো, সনের সম্পর্কে জানতে পারবো, ফরুকামের সম্পর্কে জানতে পারবো। এরপর হচ্ছে কবিতার মাঠের মধ্যে আমাদের যে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব যে ছন্দ, ভাষা, রচনাশৈলী, সাহিত্যের আসলে অনেক কিছুই মূলত শেখার জন্য এই কবিতাটা দেওয়া হয়েছে। তো পাঠ পরিচিতিটা একটু পড়ে নেই। পাঠ পরিচিতিটা আমরা বিষয়বস্তুর মধ্যে আসলে পড়ে ফেলেছি এক ধরনের। তারপরে একটু দেখি, নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ। পদ্মা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নদী। পদ্মা কবিতায় এই নদীটির 2টি রূপ প্রকাশিত হয়েছে। একদিকের ভয়ঙ্কর প্রমত্ত রূপ, যা দেখে বহু সমুদ্র ঘর অভিজ্ঞতায় ঋদ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও কি ভয়ের সঞ্চয় হয়। অর্থাৎ যারা বড় বড় জলদস্যু, যারা পৃথিবীর অনেক অনেক সাগর টাগর ঘুরছে, তাদের কোন জায়গায় ভয় লাগে না? পদ্মা দেখলে তাদেরও ভয় লাগে। কারণ তার মানে পদ্মা কত ভয়ঙ্কর। এটা কি আসলেই ভয়ঙ্কর নাকি কই বাড়ায় বলছেন? হ্যাঁ আসলেই ভয়ঙ্কর। কারণ পদ্মা নদীর যে স্রোত, এটা পৃথিবীতে দ্বিতীয়। 1 নম্বরে আছে অ্যামাজন, সেকেন্ডে আছে আমাদের এই পদ্মা নদী। তার মানে আসলেই এটা স্রোত কিন্তু একটু ভয়াবহই, এই জন্য লেখক বলেছে। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর 2 পাড়ের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল। আবার এই যে নদীর যে পানি, এই পানিটা 2 পাড়ের মানুষদেরকে কতভাবে উপকৃত করতেছে। তো এই বিষয়ে এই পদ্মায় বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত।
সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ এটাকে আমরা কিছুতে অস্বীকার করতে পারছি না, উপকারী এবং অপকারী। অর্থাৎ একই পর্দা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময় হয়ে এদেশে জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে। ঠিক আছে, ওকে, এবার আমরা কবিতায় চলে যাই। কবিতাটা দেখো কিভাবে করা হয়েছে। এই পাশে শব্দার্থ আছে, এই পাশে মূল কবিতা, এই পাশে আছে, এই পাশে ব্যাখ্যা। আমরা শব্দার্থের মধ্যে কিছু শব্দ তোমাদের আগে বলে রাখি। যেমন ধরো ঘূর্ণি, এই মানে জল বা বায়ুর প্রচণ্ড আবর্তন, এই যেরকম হয়তো পানির আবর্তন কিংবা হচ্ছে বাতাসের আবর্তন, যেটাই হোক এটা হচ্ছে ঘূর্ণি। ঢের মানে হচ্ছে অনেক। সমুদ্রের স্বাদ, সমুদ্রের স্বাদ কি জিনিস? অর্থাৎ সমুদ্রের যে অভিজ্ঞতা, সমুদ্রে ঘোরার যে আনন্দ বা দেখতে দেখতে যে অভিজ্ঞতা, সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে বোঝানো হয়েছে। জলদস্যু চিনো তোমরা, যে দস্যু বা ডাকাত, কিন্তু জলদস্যু মানে তারা জলেই ডাকাতি করে, অর্থাৎ জলেই ট্রলার বা লঞ্চ দিয়ে অন্য কোনো জাহাজে আক্রমণ করে, তো এটা হচ্ছে জলদস্যু। এর মধ্যে হারমাতকে, হারমাদও এক ধরনের জলদস্যু, তবে এটা স্পেসিফিক জলদস্যু, এটা সব ধরনের জলদস্যু না। এক ধরনের পর্তুগিজ জলদস্যুদেরকে হারমাদ জলদস্যু বলে। তো তরঙ্গ ভঙ্গে, ঢেউয়ের আবর্তনে, তোমরা কবিতা পড়ার সময় এই কাজটাই করবা, শব্দটাকে আগে একবার পড়ে নিবা, এতে তোমার বুঝতে সুবিধা হবে। তারপরে তুমি ব্যাখ্যা পড়বা, কবিতা পরে পড়বে, তারপর তুমি ব্যাখ্যা পড়বা, আর একটু সহজ হয়ে গেল। এরপরে তুমি কবিতা পড়ো, দেখো কবিতা এখন পড়তেছো, তখন তোমার কাছে কেমন সহজ সহজ পানি পানি লাগতেছে। আর যারা একটু মেধা একটু বিকাশ করতে চাও, তারা আগে কবিতা পড়ো, হয়তো বুঝবা না, কিন্তু এই যে বুঝলা না, এটাই তোমার মাথার মধ্যে একটা আঘাত দিবে যে না, আমাকে তাহলে বুঝতে হবে, এরপর কোথায় কোথায় বুঝতে হবে। এরপরে তোমার ব্যাখ্যা পড়লে দেখবা আরো সহজে বুঝতে পারলা। কিন্তু ব্যাখ্যা পড়ার পর কিন্তু কবিতা একবার পড়বাই, এই কাজটা কিন্তু করতে হবে, না হলে তোমার শ্রমটা আসলে নষ্ট হয়ে যাবে। তারপর পাণ্ডুর, পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে সাদাটে হলদে হলুদ বর্ণ বিশিষ্ট। উর্বর মানে উৎপাদন শক্তি বিশিষ্ট। ফলায় আছে মানে উৎপাদন করেছে। নিঃসংশয় মানে কোনো সন্দেহ নেই। জওয়ান মানে কে আছে জওয়ান, হওয়া গোয়ান। জওয়ান মানে হচ্ছে জুয়ান কিংবা শক্তিশালী বলবান ব্যক্তি। তারপর হচ্ছে সমারোহে, বলে সমারোহে অনেক আরোহে, আড়ম্বরের সাথে জাঁকজমকপূর্ণভাবে। সম্বল মানে পাথেয়, তো এটাই আমার সম্বল। পাথেয় মানে কি? পথে আমার এটাই লাগবে, রাস্তায় বা পথে আমার কোন জিনিসটা আবশ্যক বা লাগেই, এটাকে পাথেয় বলে বা সম্বল বলে। সম্ভার মানে আয়োজন বা সংগ্রহ। মৃত জড়তার মুক্তির, পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় কি? মুক্তির স্পন্দন। স্রোতধারা, স্রোতের ধারা, প্রদীপ্ত উজ্জ্বল ভাস্বর। ঠিক আছে, প্রদীপ্ত মানে উজ্জ্বল আলোকিত। ঠিক আছে, ওকে। এবার আমি যেটা বলেছিলাম, তুই কি তিন তিন করে চারটা স্তবক, লাস্টে দুইটি স্তবকের মানে কি? এ মানে হচ্ছে এই যে এইটা, এই যে দেখো, এই যে কবিতাটা একসাথে এনেছি। এবার দেখো, বোঝা দরকার নেই, শুধু দেখো একসাথে। হ্যাঁ, দেখছো? তিন 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 তিন, কত হলো? তিন চারা 12। কয়টা স্তবক? চারটায়, অর্থাৎ পংক্তি তিনটা। এই তিনটা পংক্তি নিয়ে একটা যেটাকে বলে, সেটাকে স্তবক বলে। কি বলে? স্তবক। এরকম স্তবক কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা স্তবক। আর লাস্টে আছে দুইটা লাইন। এই হচ্ছে 16 লাইনের কবিতা। তারপরে যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তোমাদের ক খ একটা বলছে যে সনেট। ক খ মানে কি? ক খ মানে হচ্ছে মিল। এটা মিলটা কেমন? সাধারণত আমাদের কবিতার মধ্যে লাস্ট লাইনগুলো একদম পরপর মিল থাকে। যেমন মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, ক্লান্ত শান্ত, বলো বীর চির উন্নত মম শির, বীর শির, পরটা পর একটা মিল থাকে। কিন্তু এখানে মিলটা হচ্ছে প্রথম লাইনের সাথে শেষ লাইনের, মাঝখানটা আবার নাই। কিন্তু মাঝখানটার সাথে শেষ হয়েছে আবার পরেরটা শুরু, আবার তারপর মাঝখানে মিল নেই। আবার মাঝখানেরটা যেই শব্দতে লিখছে সেই শব্দ থেকে শুরু হয়েছে পরেরটা শুরু। ঠিক আছে, সেটার মাঝখানে আবার একটা বর্ণ দিয়ে লিখছে। এরপর লাস্টে আবার নতুন অন্য কোনো ধ্বনি দিয়ে দুটো লিখছে, মাঝখানে আবার আরেকটা, মাঝখানে আবার যেটা সেটা দিয়ে আবার শেষ করে দিছে। এরকম মিল। এখন জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে বুঝবা, তুমি শব্দগুলোর কর্নারে কর্নারে একটু পড়ো, তাহলে বুঝতে পারবা কথাটা কিভাবে করে লিখছে। দেখো লেখছে, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়েছে ঢের সমুদ্রের স্বাদ হারমাদ। তাহলে কি? দেখো স্বাদ আমি আর যেভাবে লিখি, এই যে স্বাদ হারমাদ, দ দ, স্বাদ হারমাদ একভাবে লিখছে। আর এখানে প্রচুর, প্রচুর আছে র, তার মানে কি? এখানে যদি ক ক মানে মিল মিল হয়, এখানে একটা অমিল নেই, একটা অন্যরকম না? এখন এটা অন্য যেই রকম সেই রকম দিয়ে পরেরটার আবার এভাবে শুরু করেছে। এই যে পাণ্ডুর, দেখছো? পাণ্ডুর আবার কি? র দিয়ে, তাই না? এখন পাণ্ডুর র দিয়ে, এছাড়া মাঝখানে আবার যেটা দিছে পাণ্ডুর এবং প্রচুর, দেখছো? পাণ্ডুর এবং প্রচুর দুইটাই খ খ।
মাঝখানে আবার যেটা সেটা আবার লাঙ্গল ল দিয়ে, আবার মাঝখানে যেটা সেটা দিয়ে আবার পরেরটা শুরু করছে, শুরু আবার দুইটা লেগছে, মাঝখানে অন্য দিয়ে লেগছে। যেমন এই দেখো ফসল সম্বল, আবার লেগছে জওয়ান, আবার এই জওয়ান দিয়ে বাগান আহ্বান লিখেছে সম্ভার, ঠিক আছে। সম্ভার আবার এখানে স্বর্ণবার স্রোতধারা, ঠিক আছে, বার এবং স্রোতধারা। এখানে বারা ধারা হলে তো মিলতো, কেমনে বার আর ধার কেমনে মিলল? যাক, কবিতা তো মিলাতে পারছে কি পারেনি। ওকে, তাহলে আমরা কবিতার এই ক খ এই কথাটা মানে হয়তো বুঝতে পেরেছি, বুঝে হয়তো তুমি উপকৃত হয়েছ, তাহলে একটু জানাবা। তারপর আমরা দেখি কবিতার ব্যাখ্যায় আসি। কবিতাটা ছোট্ট, অল্পতে আমরা বুঝে ফেলবো, তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারতে। এই জন্য মনোযোগ দিয়ে এত সহজ কবিতা এরপর যদি পরীক্ষা যদি না পারো তাহলে এটা হবে লজ্জার এবং হচ্ছে আফসোসের, এই জন্য বুঝে নাও। দেখো, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত। বলতেছে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, অর্থাৎ জীবনের অনেক বাতাসের ঘূর্ণি, সমুদ্রের ঘূর্ণি, অনেক ঘূর্ণিতে ঘুরে সে কি পেয়েছে? সেই সমুদ্রের স্বাদ পেয়েছে। কে? যেই জলদস্যু হোক বা যারাই হোক, যেই পাক, সে জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, জীবনের পথে তো অনেক অভিজ্ঞতা কুড়িয়েছে, অনেক ভয়ঙ্কর অবস্থা, অনেক ঝড়ের মধ্যে দিয়ে জলদস্যুদের কিংবা এই নাবিকদেরকে যেতে হয়েছে। বলতেছে এত কিছু হওয়ার পরও কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত, কিন্তু পদ্মা তোমারে দেখার পরে ওই যাদের এত অভিজ্ঞতা, এত জায়গায় ঘুরছে, এত ঘূর্ণি পাড়ি দিয়েছে, তোমাকে দেখার পরে তাদের বুকটাও কেঁপেছে। তার মানে পদ্মা তুমি কত ভয়ঙ্কর। এরপর তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর, পাণ্ডুর মানে ধূসর, পাণ্ডুর মানে ধূসর, ধূসর মানে বুঝো কি না? ধূসর মানে হচ্ছে এই বুঝো তো ছাই কালার, ঠিক আছে, এটাকে ধূসর বলা হয়েছে। বলছে তোমার তরঙ্গ ভঙ্গে মানে তোমার ঢেউয়ে বর্ণ হয়েছে তার পাণ্ডুর। কার পাণ্ডুর? এই যে দুই পারে মানুষের, কত মানুষের সংগ্রামী মানুষ, তবু দুই তীরে চালিয়ে লাঙ্গল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর, তারপর মানুষ তাল সারে নেই। বলছে কি সংগ্রামী মানুষ, তবু তবু কতটা বলার মানেটা কি? তবু বলার কারণ হচ্ছে না, তুমি অনেক ক্ষতি করেছো, ক্ষতি করো, তারপর মানুষ হাল ছাড়ে নেই, তবুও মানুষ দুই তীরে যে লাঙ্গল চালিয়ে কি করেছে? অনেক দানা পেয়েছে প্রচুর। বলতেছে উর্বর তোমার চরে ফলাইয়াছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। বলতেছে উর্বর তোমার চরে মানে তোমার যে উর্বর যে চর আছে, তোমার পার আছে, বা তুমি যেই নদীর মাঝখানে যে চর গড়ে তুলেছো, জানো কিনা নদীর মাঝখানে কিন্তু কোনো জায়গা হয়তো কিছু আটকে গেলে বালু জমে জমে পলি জমে 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 সেই জায়গাটা একটা বিশাল বড় চর তৈরি হয়ে যায়। তো তোমার চরে ফলাই আছে পর্যাপ্ত ফসল, চর তো আস্তে আস্তে কাল নেই, আবার ডুবেও যেতে পারে, তো তার মানে সেখানে ফসল ফলায় দেয়। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, মানুষ জীবন মৃত্যু দ্বন্দ্ব হয়, একটা হলো জীবন বেঁচে থাকা, এই পদ্মায় বেঁচে থাকা, আবার এই পদ্মায় ডুবিয়ে মেরে ফেলা, দুইটাই কিন্তু হয়। এই জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, এখানেও মানে তোমাকে ধারণ করলে যে পদ্মা, তুমি নিঃসন্দেহ মানে কোনো সন্দেহাতীতভাবে তুমি জীবন, তুমি মৃত্যু। বলতেছে নির্ভীক জওয়ান সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। কে? নির্ভীক জওয়ান। নির্ভীক জওয়ানকে, যে জওয়ানের কোনো ভয় ভীতি নাই, সেই নির্ভীক জওয়ান সবুজের সমারোহে, এই সবুজ সবুজ যে চারপাশ, এই সবুজের সমারোহে জীবনের সম্বল পাইছে তোমাকে, যে তুমি জীবনের সম্বল, তুমি না থাকলে তারা কি করতো? আছে না, আমি পথে বের হচ্ছি, এটাই আমার জীবনের সম্বল, এটা না হলে আমি কি করতে পারতাম? তো এরকম কিছু আছে জীবনের সম্বল। বলতেছে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, কত সুন্দর মানুষ নদীর বাড়ির উঠানে হয়তো কি সুন্দর একটা বাগান সাজিয়েছিল, পদ্মা সব ভাঙা নিয়ে গেছে। শুধু তার কি বাগান, তার ঘর বাড়িও ভেঙে নিয়ে গেছে, ঘর বাড়িও ডুবাই নিয়ে গেছে। তাহলে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, জীবনের অজস্র সম্ভার অনেক সম্ভাবনা সব ভেঙে গেছে। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। কি জেগেছে? পরিপূর্ণ আহ্বান। তারপরও মানুষ তোমাকে ডাকে, তোমাকে খোঁজে, তোমাকে চায়। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণবার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। বলছে মৃত জড়তার বুকে, অর্থাৎ যখন কোন একটি জিনিস জায়গা
একেবারে শৈবাল জমে, কচুরিপানা জমে, ময়লা জমে বা অনেক কিছু জমে মৃতপ্রায় অবস্থা, তখন তোমার ধাক্কায় তোমার স্রোতে সেখানে নতুন জীবন পেয়েছে, নতুন মানুষগুলা বাঁচার সম্ভাবনা পেয়েছে। বলছে তুমি মৃত জড়তার বুকে খুলেছ মুক্তির স্বর্ণবার, যেখানে মৃত মানুষ কিছু কাজই করার ছিল না, যেখানে ফসল কিছু ছিল না, কি তোমাকে পাওয়ার পরে সেখানে মানে স্বর্ণের বার, মানে স্বর্ণ মানে খনির মতন স্বর্ণের মতন সম্পদ বা দামি জিনিসও সোনালি, এখানে স্বর্ণ বলতে স্বর্ণই না, সোনালি ফসল, স্বর্ণের মতন সোনালি জিনিস দামি জিনিসও তারা পেয়েছে। তোমার সুতীব্র গতি, তোমার পদিত্য ধারা, কারণ কিসের জন্য? তাই এই মৃত্যু জড়তার বুকে তুমি স্বর্ণ এনে দিলে, ফসল এনে দিলে, কারণ তোমার এই তীব্র গতি, তোমার এই প্রদীপ্ত ধারা, তুমি যখন ধারা চলে তখন তুমি থামো না। তোমার এই গতিটাই আমাদেরকে যেমন ধ্বংস করে দেয়, আবার আমাদেরকে বাঁচিয়েও রেখেছে। তো আশা করি এর মাধ্যমে আমরা আমাদের পদ্মার যে কবিতাটা এটা বুঝতে পারলাম। আমরা এরপর আলোচনা করবো হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ সিকিউ আসলে সৃজনশীলের প্রশ্নটা কিভাবে করে হবে, আর আমরা কোন উত্তরটা কোন স্টাইলে দিব। তো প্রথমে বলে রাখি, পদ্মা নদী তোমাদের কবিতাগুলোর মধ্যে সৃজনশীল করার বেশি একটা সুযোগ থাকে না, ছোট ছোট জিনিস তো এই জন্য। তো এর মধ্যে এই কবিতাটারও একটাই বেশি সৃজনশীল আসা মানেই তোমার প্রশ্ন করবে পদ্মা নদীর দুইটা রূপ দেখা, উদ্দীপকের সাথে পদ্মা নদীর ভালো রূপ মন্দ রূপ, সাদৃশ্য বৈসাদৃশ্য, উপকার অপকার, এই রূপটাই তোমাকে দেখাতে বলবে। এখন তোমরা তো আবিজাবি নিজের মতন করে জিনিস দিবা, সেই জিনিসটা দেওয়া যাবে না, কবিতাটাকে ধারণ করে তারপরে দিতে হবে। তো আমি একটা সৃজনশীল আলোচনা করে বলে দিচ্ছি কেমন করে ধারণা করে দিতে হবে। যেমন কবিতা পরিচিতি আসি, পদ্মা ফরুক আহমেদ, শ্রেণী হচ্ছে 14 প্রতিভা ছড়ান টাইপের কবিতা। এটা একটা কি, একটি ভাব বিষয়ক কবিতা, মানে গভীর উপলব্ধি, যা আশাব্যঞ্জক এবং উজ্জীবনী চাতক সমৃদ্ধ, মানুষকে আশা জাগায় এবং উদ্দীপ্ত করে। আর একটা হচ্ছে উৎস, এটা কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি পরিচিতি তো বললামই, এটা তিনি 40 দশকে শক্তিমান কবি হিসেবে তিনি আবির্ভাব ঘটে, অর্থাৎ 40 দশকে, অর্থাৎ কোন সময়ে, মানে 1952 পরে, ভাষা আন্দোলনের পরে, পাকিস্তান আমলে তিনি আমাদের এই একটা শক্তিমান কবি হিসেবে তিনি আবির্ভাব করেন। তার প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, এই প্রথম কাব্যগ্রন্থ তিনি কাঁপায় দিয়েছেন, একটা ভিন্ন স্টাইলের ভিন্ন ধরনের, আমাদের বাংলা সাহিত্যের একটা অনেক বড় অর্জন। এরপর তার কবিতার মূল সুর, তার কবিতা ইসলামী আদর্শ, ঐতিহ্য এবং জীবনবোধ মুখ্য হয়ে উঠেছে। ইসলাম আদর্শ যেমন ইসলামের অতীতে যেমন সেই খোলাফা রাশিদিন, এরপরে জীবনবোধ মুখ্য উঠেছে, তিনি ইসলামী ঐতিহ্যের পুনর্জীবনে বিশ্বাস ছিলেন। সনের সংকলন মুহূর্তের কবিতা। আচ্ছা, এরপরে আসো কাফেলা কাব্যগ্রন্থ পরিচিতি। কাফেলা কাব্যগ্রন্থটি 7টি সনেটের সমন্বয়ে গঠিত। তোমরা এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে সনের কাফেলা, সেই কাফেলার মধ্যে 7টার মতন কি আছে সনেট রয়েছে। পদ্মা কবিতাটি এরও কি 5 সংখ্যক সনেট, মানে সেটারই 5 নম্বর যে সনেট যেটা, তাই সেই সনেটটা। কাফেলা একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে তীর্থযাত্রীর দল বা ভ্রমণকারী দল। বলো না কাফেলায় যাচ্ছি, কোন কাফেলায় যাবা, আগের দিনে ছিল তারা সবাই মিলে একসাথে মিলে যে দরকার জানো, তখন এককভাবে কেউ যদি ভ্রমণে বের হইতো, প্রতিমধ্যে ডাকাত ধরে তাকে তার সব ছিঁড়ে নিত। মানুষের জন্য বের হইলেই একটা টিম করে দল করে তারপরে বের হইতো, তো এটাকে কাফেলা বলে। এখনও আমরা এরকম কাফেলা করি। এবার পদ্মা তীরবর্তী সংগ্রামী মানুষ, পদ্মার তীরের মানুষদের কবি সংগ্রামী মানুষ, কৃষক এবং নির্ভীক জওয়ান হিসাবে অভিহিত করেছে। ঠিক আছে, এইগুলা নোট তো সহজ নোটই আছে, পড়লে পারবা। এখন এই জায়গাটা সুন্দর একটা নোট করে দিয়েছি, তোমার সৃজনশীলের ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে উল্লেখ করে দিতে পারলে তোমাকে ফুল নাম্বার দিতে টিচার বাধ্য এবং আগ্রহী থাকবে। কেমন? যেমন ধর পদ্মা নদীর যে দুইটা রূপ, একটা হচ্ছে ধ্বংসাত্মক রূপ, যেমন এটা হিংস্র এবং ভয়ঙ্কর, এবং এটা কি বর্ষাকাল। একটা প্রশ্ন আসছিল যে এই কবিতার মধ্যে কোন কালের উল্লেখ আছে, বর্ষাকাল, হেমন্তকাল, বসন্তকাল। তো এটা একটা কিন্তু সিম্পল প্রশ্ন, তাও কিন্তু অনেক স্টুডেন্ট পারে নাই। যেটা হচ্ছে পদ্মা নদীর কথা বলতেছে, এই নদীর পানি বেড়ে যাওয়া কমে যাওয়া তো বর্ষাকাল ছাড়া আর কোনো কাল হওয়া সম্ভব? বসন্ত, হেমন্ত, অন্য কোনো কাল? তো এটা বর্ষাকালই। তো এই পদ্মার ভয়ের রূপ দেখে অভিজ্ঞ জলদস্যু যারা আছে, এটা এত ভয়ঙ্কর, লেখক এই ভয়ঙ্করটা তুলনা হচ্ছে কি দিয়ে, যে পৃথিবীর যে বড় বড় জলদস্যু, পৃথিবীর 1 নম্বর জলদস্যু পর্তুগিজ জলদস্যু যারা, তারাও তোমার দেখে ভয় পায়। আর কি, তুমি কত ভয়ঙ্কর এটা বুঝো। এরপর প্রাসঙ্গিক চরম, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত, এবং তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ হয়েছে পার্নুর, অনেকের সাজানো সুন্দর রঙিন জীবন ধূসর হয়ে গিয়েছে। আর কল্যাণময়ী রূপ, সেটা হচ্ছে তোমার তীব্র এবং পতিত্ব ধারায় কি হয়, স্থবিরতা। এরপর হচ্ছে মৃত জড়তার বুকে তুমি প্রাণের স্পন্দন জাগাও। পদ্মার পলিমাটি 2 তীরের ভূমিকে উর্বর করে, যা মানুষকে জীবন ধারণের পর্যাপ্ত ফসল এবং
সবুজের সমারোহ উপহার দেয় এবং এই গতিময়তা জল থেকে মুক্তি এবং নতুন জীবনের সূচনা করে, যাকে কবি মুক্তির স্বর্ণদ্বার বলেছেন। যে নদী ভাঙে সে আবার নতুন করে গড়ে তোলে, এই দর্শন এখানে প্রতিফলিত। যে নদী ভেঙে দেয় সেই নদী আবার নতুন করে গড়েও দেয়, এখানে সেই কথাগুলোই বলা হয়েছে। শব্দার্থ কথা যদি আমরা বলি, কোন কোন শব্দ কি আলোচনা করেছে। হারমাত জলদস্যু, সাজানো বাগান বলতে মানুষের সংসার পরিবার, জীবনের অজস্র সম্ভার বলতে জীবন অনেক কিছুর অর্জন, জীবন ধারণ বেঁচে থাকার জন্য প্রয়োজন বিভিন্ন উপকরণ। জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, অর্থাৎ ধ্বংসের পরে আবার নতুন করে জীবন গড়ার জন্য সে ডাকে, যে ঠিক আছে ধ্বংস তুমি আমি তো করে দিছি, এখন আমি তোমাদেরকে আবার গড়ে দিব, আসো তোমরা লাঙল চালাও। মুক্তির স্বর্ণদ্বার বলতে জীবনের স্থবিত জড়তা থেকে মুক্তি এবং এক গতিময় জীবনের সূচনা এবং জীবন মৃত্যুর দ্বন্দ্ব, অর্থাৎ এখানে জীবন যেমন আছে মৃত্যু আছে, তাদের মধ্যে কি একটা দ্বন্দ্ব হয়। জীবনের কি পেয়েছে সম্বল, বেঁচে থাকার অবলম্বন, অর্থাৎ খাদ্যশস্য এবং অন্ন সংস্থান, এগুলো আমাদের জীবনের সম্বল, এগুলো আমরা বেঁচে থাকতে পারতাম না, তো পদ্মা আমাদের সেই জীবনের সম্বলই আমাদের কাছে উঠিয়ে দেয়। তো এই আলোচনা হয়েছে, ঠিক আছে। এখন জাস্ট আমাদের ক্লাস প্রায় শেষ, প্রায় কেন শেষ বলতে চলে। আমরা এখন এখান থেকে একটা সৃজনশীলের প্রশ্ন কেমন হয় এবং সেটার উত্তরটা কিভাবে করে করব সেইটা একটু দেখব। যেমন প্রশ্নটা এসেছে, উদ্দীপকটির সাথে পদ্মা কবিতার কোন দিকটি সামঞ্জস্য লক্ষ্য করা যায়, কবিতার কোন দিকটা সামঞ্জস্যপূর্ণ। তোমরা সবসময় কিন্তু আগে প্রশ্ন পড়বা, পরে কিন্তু উদ্দীপক পড়বা। এটা আমি বলার পরেও কিন্তু লাভ হবে না, কারণ অনেক মূর্খ, তারপর হচ্ছে অশিক্ষিত এবং হচ্ছে গাইয়া স্টুডেন্ট এখন পর্যন্ত এই কাজটা করে, এখন পর্যন্ত জানে না। ভালো স্টুডেন্ট কিন্তু আমার বলাও দরকার ছিল না, ওরা আমার আগে থাকতে এটা জানে। আগে প্রশ্ন পড়তে হয়, তারপর উদ্দীপক পড়তে হয়, কারণ প্রশ্ন পড়ে আমি বোঝার চেষ্টা করতে হবে আমি উদ্দীপক থেকে কী খুঁজবো। তুমি যদি উদ্দীপক পড়ে তারপরে প্রশ্ন পড়ো, তাহলে তোমার একটা প্রবলেম যেটা হয়ে যাবে, তোমার আগে আগে উদ্দীপক আসবে, তারপরে কিন্তু প্রশ্ন আসবে, মানে তোমার আবার উদ্দীপকটা আবার পড়তে হবে, প্রশ্নটা আবার পড়তে হবে। এই জন্য সিকোয়েন্সটা অনুযায়ী পড়ো। তাহলে আমি প্রশ্নটা পড়ে নিলাম। ঘটাও দেখি, উদ্দীপকটি পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র। ও তার মানে পদ্মা নদীর মধ্যে নিশ্চয় আর অনেক কিছু বলা হয়েছে, উদ্দীপক কম হয়তো বলা হয়েছে। তো দেখি আমরা কি বলা হয়েছে। প্রমত্তা পদ্মার সর্বগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী নামে বহুল প্রচলিত একটি গান রয়েছে। তোমরা শুনছো সর্বনাশা পদ্মা? আছে মনে, ও নদী রে তুই এই তো আমার ঘর ভেঙা দিলি না, কি একটা কোনো একটা গান আছে, মনে পড়তেছে না? তো নদী তীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাসে গানটিতে ফুটে উঠেছে। গানের একটি অংশে বলা হয়েছে, পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে ফেললা, আমায় মারিস না তোর সর্বনাশা ঝরে। তো আচ্ছা ঠিক আছে, এখন উদ্দীপকটির সাথে পদ্মা কবিতার কোন দিকটি সামঞ্জস্য রয়েছে? ওই ভয়ঙ্কর দিকটি, কারণ পদ্মা কবিতার মধ্যে পদ্মার দুইটা আশীর্বাদ এবং অভিশাপ, দুইটা দিকে আলোচনা করেছে। তো এই উদ্দীপকের মধ্যে শুধুমাত্র ধ্বংসাত্মক রূপটাই আলোচনা হয়েছে। এবার উদ্দীপকটি পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র, এই থেকে তুমি কি বলবা? এখানে তুমি জিনিস বিস্তৃত আলোচনা করো, কি বলো? দেখো কবিতার মধ্যে দুইটা দিক আলোচনা করা হয়েছে, এইখানে মাত্র শুধুমাত্র একটা অংশে আলোচনা করা হয়েছে, যেটা কবিতার মধ্যে বলা হয়েছে তিনটা কথা, যেটা কি এত ভয়ঙ্কর যে হারমাদও ভয় পায়, এরপরে দুই পাশে সব কিছুকে সাজানো বাগান সব ধ্বংস করে দেয়, এরপর হচ্ছে সব কিছু ডুবিয়ে দেয় বর্ষাকালে এই উপচানো পানি। তো এটা বলা হয়েছে, তো এইটুকু এসেছে মাত্র। কিন্তু আরেকটা যে অংশ, যে কি এখানে মানুষ তার জীবনের পাথেয় পায়, নতুন করে লাঙ্গল চালায়, চর জেগে ওঠে, তারপর হচ্ছে ফসল হয়, উর্বর মাটি, উর্বর যে বালি বা পলি পায়, এই কথাটা উদ্দীপকের মধ্যে নাই। সুতরাং এই কথা কবিতার আলোকে বলা যায় যেটা কি আংশিক রূপায়ণ মাত্র। এই যে একটা সৃজনশীল না, এই একটা সৃজনশীল পড়লেই তোমাদের সবগুলা জিনিস হয়ে যাবে। বাকি যে সৃজনশীল আমরা দিয়েছি মাত্র, তাও লাগে না, এই একটা সৃজনশীল পড়লেই সব। দেখো আমাদের এখানে অনুশীলনের মধ্যে 4টা সৃজনশীল দিয়েছি, প্র্যাকটিসে আমরা দিয়েছি 6টা সৃজনশীল, না সরি হ্যাঁ মোট 9টা আমাদের সৃজনশীল দিয়েছি। আমাদের এতগুলো দরকার ছিল না, তোমরা প্র্যাকটিস করার জন্য। তোমরা কম দেখলে ভাবো কি মনে হয় কিছু কম আছে, ঘাটতি আছে, এটার জন্য দেওয়া। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা আমাদের এই বইটাকে এমনভাবে সাজিয়ে উল্লেখ করেছি যেখানে হাতে গোনা কয়েকটা পড়লেই তোমার আসলে সবগুলি পড়া হয়ে যাবে। এত মোটা মোটা গাইড, টেস্ট, সাপ্লিমেন্টগুলো এত কিছু পড়া দরকার পড়ে না, ঠিক আছে? তো আজকে এই আলোচনা পদ্মার কবিতার
আশা করি আমরা সব বুঝতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে একেবারে সরাসরি ক্লাসে, অন্য কোনো টপিকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।